আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আমরা বলি দাবার অঙ্ক বড় জটিল, চাল দিতে হয় ভেবে চিনতে। আর তার চেয়েও বড় জটিল ভোটের অঙ্ক। সামনে থাকে অনেক প্রার্থী, অনেক দল, থাকে অনেক মত, গোত্র আর আঞ্চলিক নানা ফ্যাক্টর। আর এসবই নির্ধারণ করে নির্বাচনে জয় পরাজয়ের জটিল সব সমীকরণ। আজ আমরা খুলনার ৬টি আসনের ভোটের হিসাব মিলিয়ে দেখব। খুলনা ১ আসনটি জেলার বাটিয়াঘাটা দাকপ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে আওয়ামী লীগই বরাবর ভালো করেছে ফলাফলে। ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সব নির্বাচনে শুধুমাত্র ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া আওয়ামী লীগ জিতে এসেছে। এখানে শেখ হাসিনাও নির্বাচন করেছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী এখানকার আমির এজাজ খান, তিনি বিএনপি থেকে নির্বাচন করছেন, এবং কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রার্থী। চলুন দেখে নেই এই আসনের কয়েকটি তথ্য উপাত্ত। খুলনা ১ আসনে মোট ভোটার ৩,০৩,০০০-এর বেশি, পুরুষ ভোটার ১,৫০,০০০-এর বেশি, নারী ভোটার ১,৫৩,০০০-এর মতো। এখানে ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন এবং এখানকার তরুণ ভোটার ৮৫,৮১২ জন। তরুণ ভোটার আমরা তাদেরকে বলছি যারা ২০০৮ সালের নির্বাচনের পরে ভোটার হয়েছেন, অর্থাৎ এখন পর্যন্ত কোনো ক্রেডিবল ইলেকশনে বা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনে তারা ভোট দেবার সুযোগ পাননি। সেই সংখ্যাটা মোট ভোটারের ২৮% বেশি। খুলনা ২ আসনটি সিটি কর্পোরেশনের ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এটি বিএনপির আসন। তারা বরাবর এখানে ভালো করেছে। ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সব নির্বাচনে বিএনপি জিতেছে। এখানে খালেদা জিয়াও এক নির্বাচনে অংশ নিয়েছিলেন, তিনি জিতেছিলেন সেই নির্বাচনে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে নজরুল ইসলাম মঞ্জু, তিনি বিএনপির হয়ে। তিনি এই আসনে ২০০৮ সালে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, এবং অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। খুলনা ২ আসনের তথ্য উপাত্ত যদি একটু দেখি, ৩,৩১,০০০-এর বেশি ভোটার আছেন। পুরুষ আছেন ১,৬৪,০০০-এর মতো, নারী ভোটার ১,৬৭,৮৬৩ জন। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১০ জন। ২০০৮ সালের পরে যারা ভোটার হয়েছেন, অর্থাৎ তরুণ ভোটার যাদেরকে বলছি, সেই সংখ্যাটা ৯৩,৬০৫ জন, মোট ভোটারের প্রায় ২৮%। আমরা খুলনা ৩ আসনটি যদি দেখি, জেলার সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার ১ থেকে ১৫ এবং দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা এবং যোগীপোল ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি। ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সব নির্বাচনে বিএনপি জিতেছে ৩ বার, আওয়ামী লীগ জিতেছে ২ বার। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী এখানকার রকিবুল ইসলাম বকুল, তিনি বিএনপির হয়ে লড়ছেন, এবং অধ্যাপক মাহফুজুর রহমান জামায়াতে ইসলামীর প্রার্থী। তথ্য উপাত্ত যদি একটু দেখি, খুলনা ৩-এ মোট ভোটার ২,৫২,০০০-এর বেশি, পুরুষ আছেন ১,২৬,৫৯৭, নারী ভোটার ১,২৫,৭০০। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৭ জন, এবং তরুণ ভোটার ২০০৮ সালের পরে যারা ভোটার হয়েছেন সেই সংখ্যাটা ৬৯,০০০-এর বেশি, এবং মোট ভোটারের সেটা প্রায় ২৭.৫%। খুলনা ৪ আসনটি খুলনা জেলার দিঘলিয়া উপজেলা, রূপসা উপজেলা, তেরোখাদা উপজেলা নিয়ে গঠিত। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব নির্বাচনে বিএনপি জিতেছে ২ বার, আওয়ামী লীগ ৩ বার জিতেছে এখানে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজিজুল বাড়ি হেলাল, সাবেক ছাত্রনেতা, তিনি বিএনপির হয়ে লড়ছেন, আর জামায়াতে ইসলামীর হয়ে লড়ছেন অধ্যক্ষ কবিরুল ইসলাম। আমরা তথ্য উপাত্ত যদি একটু দেখি, খুলনা ৫-এর, খুলনা ৪-এ মোট ভোটার ৩,৭৩,৯৯৩, পুরুষ ভোটার ১,৮৫,৯৬৮, নারী ভোটার ১,৮৮,০০০-এর বেশি। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৫ জন, এবং ২০০৮ সালের পরে ভোটার হয়েছেন এমন সংখ্যাটা, অর্থাৎ তরুণ ভোটারদের সংখ্যাটা ১,৩১,১৭১ জন, যেটা মোট ভোটারের প্রায় ৩৫%, অনেক বড় সংখ্যায়। খুলনা ৫ আসনের কথা বলছিলাম। খুলনা ৫ আসনটি খুলনা জেলার ফুলতলা উপজেলা, ডুমুরিয়া উপজেলা, খানজাহান আলী মেট্রোপলিটন থানা ব্যতীত গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা, আটিরা গিলাতলা নিয়ে গঠিত। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব নির্বাচনে এখানে বিএনপি জিতেছে ১ বার,
এবং বিএনপি জামায়াত জোটের প্রার্থী একবার জিতেছেন, আর আওয়ামী লীগ এখানে 3বার জিতেছেন। ত্রয়োদশ নির্বাচনে এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী আলী আসগর লবি এবং অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, তিনি জামায়াত ইসলামীর হয়ে লড়ছেন, আর আলী আসগর লবি লড়ছেন বিএনপির হয়ে। আমরা একটু তথ্য উপাত্ত যদি দেখি খুলনা 5-এর। মোট ভোটার 3,97,703 জন, পুরুষ ভোটার 1,96,631, নারী ভোটার 2,01,071 জন, তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 1 জন। এবং 2008 সালের পরে এখানে যারা ভোটার হয়েছেন সেই সংখ্যাটা, তরুণ ভোটার তাদের সংখ্যা 1,17,999, সেটি মোট ভোটারের প্রায় 29.67 অর্থাৎ প্রায় 30%। আমরা খুলনা 6 আসনটি যদি একটু দেখি, খুলনা 6 আসনটি জেলার কয়রা উপজেলা, পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত। 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত সব নির্বাচনে জামায়াত জিতেছে একবার, বিএনপি জামায়াত জোট এখানে জিতেছে একবার, আর আওয়ামী লীগ প্রার্থী 2বার জিতেছেন। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল ইসলাম বাপ্পি বিএনপির হয়ে লড়ছেন এবং মৌলানা আবুল কালাম আজাদ তিনি জামায়াত ইসলামের প্রার্থী হিসেবে এখানে লড়বেন। তথ্য উপাত্ত যদি দেখি খুলনা 6-এর। মোট ভোটার 4,18,734 জন, পুরুষ ভোটার 2,10,209 জন, নারী ভোটার 2,08,524, তৃতীয় লিঙ্গের ভোটার আছেন এখানে 1 জন, এবং 2008 সালের পরে ভোটার হয়েছেন অর্থাৎ তরুণ ভোটার সেই সংখ্যাটা 1,37,437 জন, সেটা মোট ভোটারের 32.82, প্রায় 33% ভোটার। আমরা তথ্য উপাত্তগুলো দেখে নিলাম খুলনার 6টি আসনের। আমরা যদি একটু এই মুহূর্তের মাঠের ফ্যাক্টরটা একটু জানি, সহকর্মী কনক রহমান তিনি আমাদের খুলনা ব্যুরো প্রধান, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। কনক, খুলনা জেলার যে 6টি আসন সেই 6টি আসনের তথ্য উপাত্ত এবং আগের ফলাফলগুলো আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করলাম। মাঠের পরিস্থিতিটা কি? আমরা এখানে অনেকগুলো আসনে দেখেছি যে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক এখানে আছে, সুতরাং সেই আঙ্গিকে আসলে মাঠের ফ্যাক্টরগুলো কি দাঁড়াচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে দেখতে পারার জন্য। বিষয়টা হচ্ছে আসলে খুলনার মোট 6টি আসন, এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গোটা খুলনা জেলাটা নদ নদী বেষ্টিত, অর্থাৎ চারিপাশে নদ নদী দিয়ে গোটা খুলনা 6টি আসন। ফলে এই অঞ্চলের মানুষের সাথে প্রকৃতির একটি বন্ধন বড্ড বেশি দৃঢ়। এবং আপনি জানেন যে এই খুলনার এই একটি আসনের মধ্যে সুন্দরবন একেবারে ঠিক যেন মায়ের গর্ভের মতো যেমন থাকে, সেইটাও এই 6টি আসনের মধ্যে। সবকিছু মিলে প্রকৃতির ভেতরে খুলনার 6টি আসন গড়ে উঠেছে। আর যে কথা জিজ্ঞেস করছিলেন, আসলে মানুষের প্রত্যাশা, তা আসলে গত 17-18 বছর তারা নির্বিঘ্নে ভোট দিতে পারেনি। ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারেনি, ভোট দেওয়ার কেন্দ্রে যাওয়ার আগে ভোট হয়ে গেছে, এগুলো তো আলোচ্য বিষয়। তো সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে কথাগুলো মানুষ বলতে চাচ্ছে বা চাইছে বা বলার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে তাদের যে বিশেষ করে তরুণদের যেটা চাহিদা, সেটা হচ্ছে স্বাভাবিকভাবে তথ্য প্রযুক্তির যে বিষয়টি রয়েছে সেটা যেন আরো অব্যাহত হয়, আরো বিচরণ ক্ষেত্রটা যাতে তথ্য প্রযুক্তির বিচরণ ক্ষেত্রটা যাতে আরো একটু ব্যাপ্তি ঘটে। নারীরা চাচ্ছেন তাদের অধিকার, কেউ কিন্তু চাচ্ছেন তাদের সর্বোপরি সার্বিক বিষয় নিয়ে দেশটাকে সন্ত্রাস বা অন্যান্য কিছু মুক্ত করতে। তবে সবচেয়ে বড় যে বিষয়গুলো, যে 6টি আসনের মানুষের একটি গোল আছে, সে গোলটি হচ্ছে স্থানীয়ভাবে যে সমস্যাগুলো তারা ফেস করেন, এই সমস্যাগুলো তাদেরকে এবারে নির্বাচনে কিন্তু বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আমি যদি 6 আসন দিয়ে শুরু করি, যে একেবারে উপকূলীয় আসনটি হচ্ছে খুলনার 6, পাইকগাছা এবং কয়রা, এবং সুন্দরবনের ঠিক মাঝখানে এই আসনটি, এবং ফিডোর আইলার মতো বড় বড় প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এই কয়রা পাইকগাছার উপর দিয়ে বয়ে যায়, এবং প্রতি বছর এই কয়রা পাইকগাছায় প্রাকৃতিক দুর্যোগ হানা দেয়, এবং জলোচ্ছ্বাস বলেন, ঘূর্ণিঝড় বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হানা দেয়। এবং সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে এখানকার উপকূলের মানুষগুলো কিন্তু বেড়ি বাঁধের উপর বসবাস করে, এবং প্রতি বছর এই বেড়ি বাঁধগুলো ভাঙে, দুর্বল বেড়িগুলো। তার মানে এই স্থানীয় ফ্যাক্টরগুলো কাজ করতে পারে। কনক রহমান, আমার আরেকটি প্রশ্ন আছে যে এই খুলনা 1 আসনে জামায়াতে ইসলামী কৃষ্ণনন্দীকে মনোনয়ন দেবার পরে এটা টক অফ দ্য কান্ট্রি হয়েছিল, এবং বেশ কিছুদিন ধরে আলোচনা সমালোচনা নানান ধরনের আঙ্গিকে মানুষ এটাকে বিশ্লেষণ করেছে। কৃষ্ণনন্দী ওই আসনে আসলে কি ধরনের ইম্প্যাক্ট ফেলছেন
ভোটারদের মধ্যে? এখানে এখানে চমৎকার প্রশ্ন মাহবুব। এখানে দুটো বিষয় কাজ করছে। প্রথমত হচ্ছে যে কৃষ্ণনন্দী মূলত ওই আসনের ভোটার না। তার বাড়ি হচ্ছে খুলনার ডুমুরিয়া উপজেলায়। ফলে ওই এলাকার মানুষ যে কৃষ্ণনন্দীকে খুব বেশি গ্রহণ করে নিচ্ছে, এটা আমি যেমন বলবো না, ঠিক তেমনিও আবার বলবো না যে খুব বেশি প্রত্যাখ্যানও করছে। এটা আসলে জামাত ইসলামী চেয়েছে, যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকা, সংখ্যা লঘুদের একটা বড় ভোট ব্যাংক এখানে রয়েছে, প্রায় 65% ভোটার এখানে হিন্দু। জামাত ইসলামী চেয়েছে যে ওইখানে একজন হিন্দু প্রার্থী দিয়ে ওই ভোটগুলোকে তাদের করাচ্ছে, আনার চেষ্টা। ভারতপক্ষ এখানে বিএনপি যিনি প্রার্থী হচ্ছেন আমির রেজাদ খান, তিনি এর আগে 3বার নির্বাচন করেছেন এবং 1991 সালে তিনি শেখ হাসিনার বিপক্ষে নির্বাচন করেছিলেন। তিনি এই আসনে আবার পুনরায় বিএনপি তাকে মনোনয়ন দিয়েছে। ফলে এই আসন সম্পর্কে আমির রেজাদ খানের অবস্থান, তার বিগত দিনের কর্মকাণ্ড, বর্তমান অবস্থান সম্পর্কে এলাকার মানুষ ব্যাপকভাবে কিন্তু অকিবহল। আর কৃষ্ণনন্দী যেহেতু হঠাৎ করে সেই রাজনীতির মাঠেতে প্রথম এসেছেন, জামাত ইসলামের মতো বড় একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম এসে নতুন ভাবে যুক্ত হয়েছেন, ফলে মানুষ আসলে ঠিক ওইভাবে গ্রহণ না করলেও কিছু কিছু মানুষ, হিন্দু মানুষ বা সংখ্যালঘু মানুষ যারা ওই ধর্মে বিশ্বাস করেন, তারা হয়তো কিছুটা তাকে সমর্থন করতে পারবেন, কিন্তু ব্যাপকতা নিয়ে যেটা চিন্তা করে পুরো চিত্রটা দেখতে আমাদের আসলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ ক্যাম্পেইন গুলো যখন শুরু হবে সেই সময় তো নিশ্চয়ই সেটার একটা ইম্প্যাক্ট আসলে বোঝা যাবে যে কি ইম্প্যাক্ট রাখছেন। কারণ আমরা জানি যে খুলনা যে 6টি আসন, সেই 6টি আসনে একটা উল্লেখযোগ্য সংখ্যায় সংখ্যালঘু ভোট আছে। সুতরাং সেটি কি ধরনের ইম্প্যাক্ট রাখছে সেটি ভোটের আগে আসলে বলা কঠিন। অনেক ধন্যবাদ কনক রহমান যুক্ত হবার জন্য খুলনা থেকে আমাদের সঙ্গে। দর্শক, একটা ছোট্ট বিরতি নেব ভোটের অঙ্কে, এবং বিরতির পরে আমরা একটু অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিলকে যুক্ত করে নেব। একটা ছোট্ট বিরতির পরে ফিরছি অতিথিকে সঙ্গে করে, আপনারাও সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ভোটের অঙ্কে। আমরা আজকে কথা বলছি খুলনা জেলার 6টি আসন নিয়ে। এই মুহূর্তে অতিথিকে যুক্ত করে নেব। অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। অধ্যাপক মিথিল, যদি একটু খুলনা 6 আসনের ভোটের ফ্যাক্টরগুলো যদি একটু বলেন, মাঠের ইম্প্যাক্ট বিশেষ করে, কারণ আমরা অনেক জায়গায় দেখছি যে এখানে তরুণ ভোটার আছেন প্রায় 30% মতো, প্রায় সবগুলো আসনে কিছু কম বেশি আছে, এবং একটা বড় সংখ্যা, আমার সহকর্মীও বলছিলেন যে এখানে সংখ্যালঘু ভোটার, বিশেষ করে হিন্দু ভোটারদের একটা বড় সংখ্যায় ভোট ব্যাংক আছে, সেটি মিলিয়ে। ধন্যবাদ আপনাকে আমাকে আসলে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমেই বলতে চাই, যেটা প্রত্যেকটা রাজনৈতিক দলে আসলে নির্বাচন আসলেই ভোট ব্যাংকে চিন্তা করে কিছু ধরেন ইকুয়েশন থাকে, এবং সেই প্রেক্ষিতে দেখলাম যেখানে মাইনরিটি বেশি, সেই প্রেক্ষিতে সেটাকেই সামনে রেখে জামাতে ইসলামী একজন সনাতন ধর্মের ক্যান্ডিডেটকে সেখানে মনোনীত করেছে। স্বাভাবিকভাবেই সনাতন ধর্মে ম্যাক্সিমাম, সনাতন ধর্মের ভোটাররা ম্যাক্সিমাম, মাইনরিটিরা যেখানে আছে ওরা স্বাভাবিকভাবেই ওদের ধর্মীয় ইস্যুগুলো এবং লোকাল ফ্যাক্টরগুলো কিন্তু চাবে যে প্রায়োরিটি বেস যেন কনসিডার করা হয়। তা আমি যেটা বলতে চাই, আসলে একজন মেম্বার অফ পার্লামেন্টের লোকাল ইস্যু নিয়ে লোকালি যতটা সলভ করবে, পার্লামেন্টে এসে কিন্তু সেই লোকাল ইস্যুগুলোই তুলে ধরবে। সাইড বাই সাইড একজন মেম্বার অফ পার্লামেন্ট, যেটা আমরা এই নির্বাচনে দেখেছি, এবং কিছু কিছু প্রার্থীর ক্ষেত্রে আমি অবাকও হয়েছি, যারা হয়তো ইউনিয়ন পরিষদে নির্বাচন করার কথা, ম্যাক্সিমাম উপজেলা পরিষদে, ওনারাও কিন্তু মেম্বার অফ পার্লামেন্টে ইলেকশন করছেন এবং কোনো কোনো দল থেকে মনোনীত হয়েছেন। বাট আমি যেটা বলতে চাই, একজন স্থানীয় সরকার বিশেষজ্ঞ হিসাবে যেটা আমি দেখেছি, লোকাল ইস্যুগুলো সলভ করার জন্য লোকাল লিডার অলওয়েজ দে আর দ্য বেস্ট, কিন্তু লোকাল ইস্যুগুলো, লোকাল ফ্যাক্টরগুলো ন্যাশনাল পার্লামেন্টে এসে কথা বলার জন্য সেটা কিন্তু চাইলেই সব লোকাল নেতারা, সেটা লোকাল লিডাররা সেটাকে কিন্তু সেভাবে পার্লামেন্টে তুলে ধরতে পারে না। আচ্ছা, পার্লামেন্টে আপনি এবারে যারা নির্বাচন, বিশেষ করে আমরা তো জামায়াত ইসলামী এবং বিএনপি, এই দুটি তো আসলে মোটা দাগে বড় দল, জোট যদি আমরা হিসাব করি, জামায়াত ইসলামের জোট এবং বিএনপির সমমনাদের, সেখানে মানে খুলনায় আসলে কি ধরনের
মানে প্রভাব দেখেন বা ফ্যাক্টর দেখেন, বিশেষ করে আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করছে না, খুলনায় কোনো কোনো আসনে আমি দেখেছি যে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আগের নির্বাচনগুলোতে দেখা গেছে। এটা সত্যি বলেছেন। আওয়ামী লীগ তো দীর্ঘ 17 বছর যে শাসন করেছে, আসলে শুধু খুলনা না, সারা বাংলাদেশ ব্যাপী আওয়ামী লীগের ভোটার রয়েছে, এবং এদের ভোটারদের মধ্যে কেউ সাইলেন্ট ভোটার, কেউ হচ্ছে ডিভোটেড ভোটার, যারা যত মুখে বলবে না কিন্তু ভোটের সময় ভোট ঠিকই দিবে। সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই মাইনরিটি মধ্যে আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক আছে। আর খুলনার ক্ষেত্রে যেটা বিশেষত বলেছেন, খুলনা তো আপনি যদি দেখেন অর্থনৈতিক ভাবে খুলনা বাংলাদেশের জন্য একটা বড় ফ্যাক্টর। এখানে একটা সমুদ্র বন্দর রয়েছে, এক ন্যাশনাল টুরিস্ট স্পট যেটাকে সুন্দরবন, এটা ন্যাশনাল শুধু বলবো না, আন্তর্জাতিক ভাবেও এটা যথেষ্ট খ্যাতি রয়েছে। এবং এই টুরিস্ট স্পটে কিন্তু আমরা দেখি লক্ষ লক্ষ মানুষ সেখানে ভিজিট করতে যায়। পাশাপাশি যে সমুদ্র বন্দর রয়েছে, তাছাড়া খুলনা একটা মেট্রোপলিটন সিটি, এখানে কমার্শিয়ালি আপনি যদি দেখেন খুবই ইম্পর্টেন্ট একটা প্লেস। এবং কোন কোন আসনে আমরা দেখেছি যে এখানে আসলে মানে শ্রমিকদের সংখ্যাধিক্য আছে অনেকগুলো আসনে, কারণ একসময় খুব বড় বড় ইন্ডাস্ট্রি ছিল, সেগুলি হয়তো কিছুটা ক্ষয়িষ্ণু হলেও জি এক্স্যাক্টলি, আপনি ঠিকই বলেছেন। যেহেতু আগে থেকেই ওই খুলনাতে এবং পোর্ট এরিয়াতে এখানে অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, তার মানে এদের ভোটও একটা ফ্যাক্টর হবে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ। এই ভোটারগুলো কিন্তু শুধুমাত্র খুলনার লোকাল না, বাইরে থেকে আসা ভোটার। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল, যুক্ত হওয়ার জন্য ভোটের অঙ্কে অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আমাদের মতো করে আজ অঙ্ক মেলালাম। আপনার ভোটের অঙ্ক মেলাতে হবে আপনাকেই। কোন হিসেবে সেটি মেলাবেন সেটা আপনিই ভালো জানেন। দেখা হবে আগামীকাল রাত 10টায় অন্য কোনো জেলার আসন নিয়ে। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সঙ্গে থাকুন।